বিশ্বকাপ ব্যর্থতায় টালমাটাল দেশের ক্রিকেট, শুদ্ধিকরণে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, আসন্ন পাকিস্তান সিরিজে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। তবে গলার কাটা হয়ে থাকছেন কোচ রাসেল ডোমিঙ্গো। রদবদলের ইঙ্গিত আছে নির্বাচক প্যানেলেও। এদিকে রাবাদার হ্যাট্রিকে ইংল্যান্ডকে হারালেও সেমিফাইনালে যেতে পারেনি দক্ষিণ আফ্রিকা। আজ আফগানিস্তান নিউজিল্যান্ড ম্যাচে ভারতের ভাগ্য নির্ধারণ। টি-20 ফেরিয়ালা ক্রিস গেইলের এই ফরম্যাট থেকে বিদায়। আপনি দর্শক, এবারের বিশ্বকাপে আপনি আমাদের ক্রিকেট এক্সপার্ট, আর আপনাকে নিয়ে আমাদের এই নিয়মিত আয়োজন রোড টু দুবাই উইথ নগদ। আর মাসব্যাপী এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সালাউদ্দিন সুমন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বিশ্বকাপের পুরোটা সময় আমাদের সাথে থাকবেন তাহমিদ অমিত, এবং এই মুহূর্তে আমাদের সাথে দুজন অতিথি আছেন স্টুডিওতে। শুরুতে তাদের পরিচয় জেনে নেব। আমি তামিম হাসান, সিনিয়র অ্যাসোসিয়েট মেম্বার, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমি মোহাম্মদ ইমরান খান, জেনারেল মেম্বার, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCSA। আমরা বাংলাদেশের ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে অনেক আলোচনা করব, তবে তার আগে দুবাই থেকে পাঠানো তাহমিদ অমিতের একটি প্রতিবেদন আমরা দেখে আসব। দর্শক, রোড টু দুবাইয়ে স্বাগত জানাচ্ছি আমি তাহমিদ অমিত। আছি কোথায় জানেন? দুবাই বলতে যা বোঝায় ঠিক আদি দুবাই সেই জায়গায় আছি, আবরারে আছি। ঢাকা শহরের পুরান ঢাকা বলতে আপনারা যেরকম বোঝেন ঠিক সেরকম একটা এলাকা আবরার। এই এলাকার একটা চমকপ্রদ ব্যাপার আছে। আপনি চাইলে এখান থেকে এক পার থেকে আরেক পারে যেতে পারবেন মাত্র 1 দিরহামে। সেই রাইড আপনাদেরকে দেখাতে চাই। নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবেন। কতটা রোমাঞ্চকর হয় সে রাইড দেখাতে চাই আপনাদের। রোড টু দুবাই আজকে আবরার পর্ব। দর্শক, আমরা নৌকাতে চড়ছি, ওই পারে যাব। দর্শক, রোড টু দুবাই আপনাদের সঙ্গে আছি। এখানে নৌকা চড়ে বসছি। এটা কিন্তু এমন একটা জায়গা, আমরা দেখাতে দেখাতে নিশ্চয়ই আরও বলার চেষ্টা করব। সেই জায়গাটায় আছি। এখানে কিন্তু ছোটো ছোটো অনেক জাহাজও আসে, যেটা ইরানে যায়, মালপত্র নিয়ে আসা হয় এখান থেকে। এখানে ছোটো ছোটো জাহাজ এই বন্দরটাতে কাজে লাগানো হয়, নৌ বন্দরটাতে। আবরারে আছি বলছিলাম, সেটা হচ্ছে যে পুরান ঢাকা বলতে আমরা জায়গা বুঝি, সেরকম একটি জায়গা। দুবাইয়ে আসল দুবাই গঠন হয়েছিল এটাকে কেন্দ্র করে। পরে এই জায়গাটা খুব একটা উন্নত করা হয়নি। কিছু ব্যাংক, সরকারের অন্যান্য প্রতিষ্ঠান এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ওই জায়গা ওই পাশে। এই যে 1 টাকার যাত্রা, 1 টাকার পথ পারাপার, আপনারা সেই সময়টা নিশ্চয়ই পাশে থাকবেন। এক টাকার জার্নি শুরু হয়ে গেল আমাদের। 1 টাকা, 1 দিরহাম। দিস ইজ স্টার্ট। আমরা আবরারে সেই নদী পার হচ্ছি, যেটা আসলে এই যে পারাপার সেটা হচ্ছে দেরা দুবাই আর বাট দুবাই, যে দুবাই আছে, দুইটা দুবাই, সেটাকে সংযোগ করে হচ্ছে এটি। আমরা দেরা দুবাই থেকে বাট দুবাইয়ের দিকে যাচ্ছি। আমাদের সঙ্গে একজন বাঙালি ভাইকেও পেয়েছি। ভাইয়ের নামটা? মোহাম্মদ রায়হান। রায়হান ভাই, মানে এই জায়গা দিয়ে আপনারা যাতায়াত করেন, মানে একের সঙ্গে পর্যটন, একের সঙ্গে কাজের জন্য নিশ্চয় মানুষের দিকে এদিকে ভাড়া একটু কম বোধ হয়? অবশ্যই, এখানে 1 টাকার মাধ্যমে আমরা এই পার থেকে ওই পারে যাওয়া যায়। যদি আমরা ট্যাক্সি করে যেতে হয় তাহলে এখানে 15 টাকার একটা ব্যবধান রয়েছে, কিন্তু এটার জন্য একটা দেখার সৌন্দর্য দেখার উপভোগ হলো, এবং আমরা কাজের যাওয়ার জন্য এটা একটা সহজ পরিধি ওরা দুবাই সরকার করে দিয়েছে। অবশ্যই আপনাকে ধন্যবাদ। একটা জিনিস দেখাতে হয়, সেটা হচ্ছে যে এটা একদম শহরের বুকে একটা নদী, কিন্তু সেই নদীর পানি একদম স্বচ্ছ, মানে চিন্তা করা যায় না। এটা পুরান ঢাকার কথা বলছিলাম, এখানে কিন্তু দুবাইটা অনেক পুরাতন, এখানকার দুবাইটা গঠন করা হয়েছে কিন্তু। এবং এটা শহরের একদম মাঝখান দিয়ে বয়ে চলা যে নদীটা, সেখানকার পানি দেখলে আপনার অবাক, মানে হতবাক না হয়ে পারা যাবে না। যেখানকার পানি এতটাই স্বচ্ছ, কোনো রকম ময়লা, কোনো রকম প্লাস্টিক আমরা দেখতে পারিনি। সব কিছু মিলে কতটা সুন্দর করে এই নদীটাকে রাখা হয়েছে, এখানকার মানুষ কী পরিমাণ যত্ন করে, এবং এত এখানে লঞ্চ স্টিমারগুলো চলছে ছোট ছোট, পর্যটন থেকে শুরু করে কাজের জন্য।
তারপরও এখানকার পানি কিন্তু কোনো রকম দূষণ হয়নি। এটা অবশ্যই আমাদের আসলে একটা উদাহরণ হিসেবে থাকবে আসলে এই বারদুবাই আর দেরাদুবাইয়ের যে আবরার অংশটা, এই নদীটা নিশ্চিতভাবে একটা উদাহরণ যে কাজের ক্ষেত্রে ব্যবহার করে এত লঞ্চ সব কিছু চালার পরও পানিটাকে দূষণমুক্ত রাখা গেছে। আবরার মানে খেয়া পারাপার। আমরা আবরার অর্থ আরবি শব্দ, সেটার অর্থ দ্বারা হচ্ছে খেয়া পারাপার। আমরা সেই আসলে খেয়া পারাপারের অংশ ছিলাম। আমরা দেরাদুবাই থেকে বারদুবাইয়ের যে সংযোগের স্থল বলছে সেটি পার হয়েছিলাম। এক্সাইটমেন্ট, মাত্র 7-8 মিনিটের একটা রাইড এবং মাত্র 1 দিরহামে আপনি রাস্তাটি পার হবেন এই পথটা। এবং বলে রাখি, এই যে নদী পথে আমরা পার হলাম এর নিচ দিয়ে কিন্তু মেট্রো চলে গেছে, দুবাইয়ের দিকে চলে গেছে। সেটা এর মেট্রোর যে লাইনটা সেটা এই নদীর নিচ দিয়ে চলে গেছে। সব কিছু মিলে যদি বলি আমরা একসময় যেরকম পাশ্চাত্য আর প্রাচ্যের সংযোগস্থল বলতাম, এটা হচ্ছে আধুনিক দুবাই ও পুরনো দুবাই, একসঙ্গে মেট্রো, একই সঙ্গে নৌকা, সব মিলে অন্যরা রোমাঞ্চে আপনি অভিভূত না হয়ে পারবেন না এই জায়গায়। দর্শক, রোড টু দুবাইয়ে আজকে এখানেই শেষ করছি। নিশ্চয়ই আবরারের অন্য অংশ আবারও অন্য কোনো দিন দেখাবো। ততক্ষণ ভালো থাকবেন, যমুনার সঙ্গে থেকে রাখবেন। দেখা হবে আবারও সকাল 9টায়। চোখ জোড়ানো সৌন্দর্য, আসলে এই ধরনের অনুভূতি হয়তো আমরা নিতে পারি হাতির ঝিলের একটা নৌকা সার্ভিস আছে সেখানে। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যে বিষয়গুলো শুরুতে বলছিলাম যে টালমাটাল দেশের ক্রিকেট, সেই বিষয়ে তাহমিদ অমিদের একটি ছোট প্রতিবেদন আছে, সেটা আমরা একটু দেখে আসবো। বিশ্বকাপ ব্যর্থতার পর বাংলাদেশের ক্রিকেটে একটা ঝড় বইছে, কিন্তু সেই ঝড়ে কি ধুলোবাড়ি সব উড়ে যাবে? এই ঝড় কি লোক দেখানো নাকি কার্যকর, সেটা হয়তো সময় বলবে। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং সেই সঙ্গে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। দর্শক হয়তো এর মধ্যেই জেনে গেছেন তামিম ইকবালকে টি-20-র অধিনায়কত্ব দেওয়া বা তাকে ফেরানো নিয়ে একটা গুঞ্জনের কথা। তামিমের সঙ্গে এইরকম কথা একটি হয়েছে বিসিবি সভাপতির, কিন্তু যতটুকু জানা গেছে তামিম ইকবাল সেই টি-20-র অধিনায়কত্বে ফেরার বিষয়টিকে আপাতত নাকচ করেছেন। তিনি বলছেন তরুণদেরকে নিয়েই ভবিষ্যতে ভাবতে হবে। আমরা জানি রাসেল ডোমিঙ্গোর সঙ্গে একটা চুক্তি আছে, এই মুহূর্তে ডোমিঙ্গোকে যদি ছেড়ে দেয় প্রায় 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকে। তাই আপাতত এই মুহূর্তে ডোমিঙ্গোকে ছাড়া যাচ্ছে না। এর বিকল্প হিসেবে কোচিং ডিরেক্টর পদে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এছাড়া সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে বিসিবি পেতে চায়। সালাউদ্দিনকে সেই প্রস্তাবটিও দেওয়া হয়েছে, দেখা যাক সামনে সেটা কতদূর পর্যন্ত যায়। বাংলাদেশ দলের সাবেক কোচ চান্দিকা হাতুরু সিংয়ের সঙ্গেও কিন্তু কথাবার্তা হয়েছে কিছুটা, কিন্তু তার আগস্ট পর্যন্ত চুক্তি আছে যেখানে তিনি কাজ করছেন। এছাড়া জেমি সিডন্স বাংলাদেশ দলের সাবেক কোচ, তার সঙ্গেও কথা হয়েছে, কিন্তু তার এই মৌসুমটা শেষ না হওয়া পর্যন্ত তিনি যেখানে কর্মরত আছেন তিনিও এই মুহূর্তে বাংলাদেশ দলে যুক্ত হতে পারবেন না। তবে সেই সঙ্গে বাংলাদেশ দলের যে রদবদলের কথা বলা হয়েছে, অধিনায়কত্ব, নতুন নতুন ক্রিকেটার, সেগুলো নিয়ে ছোটোখাটো কথাবার্তা হয়েছে। পাকিস্তান সিরিজে নতুন ক্রিকেটার নিতে বাধ্য, সাকিব নেই, সাইফুদ্দিন নেই, রুবেল হয়তো বা থাকবেন না। এছাড়া আরও কয়েকজন ক্রিকেটারের কথাও কিন্তু বলা আছে, সেগুলো নতুন ক্রিকেটার আসবেন। পাকিস্তান সিরিজটা সবার জন্য একটি পরীক্ষা, এবং এই যে এত বড় বড় পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা আসলে খুব সহসায় হচ্ছে বলে মনে হচ্ছে না। এই পরিবর্তনগুলো সত্যি কতটা কার্যকর হয়, বাংলাদেশের ক্রিকেট কি বদলে যাবে এসব পরিবর্তনে, নাকি ডোমেস্টিক কাঠামো পরিবর্তনের দিকে মনোযোগী হবে বিসিবি, সেটা দেখা যাবে সামনেই। তাহমিদ অমিদ, যমুনা স্পোর্টস, সংযুক্ত আরব আমিরাত। আমরা একটু আলোচনা যেতে চাই। আসলে টালমাটাল বলছিলাম যে দেশের ক্রিকেট বেশ কিছু পরিবর্তন আসতে পারে লম্বা সময়, অর্থাৎ আগামী টি-20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেও হয়তো পাকিস্তান সিরিজের পরে আরও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এর মধ্যে বিসিবি সভাপতি বসেছেন বেশ কিছু ক্রিকেটারের সাথে,
নির্বাচকদের সাথে, বোর্ড ডিরেক্টরদের সাথে। কি হতে যাচ্ছে, আপনাদের কি মনে হয় যে ইতিবাচক কিছু হবে এখান থেকে? আমার কাছে মনে হয় অবশ্যই ইতিবাচক কিছু হবে, কারণ দেশের ক্রিকেটের এখন বর্তমান যে অবস্থা, এরকম একটা অবস্থা দরকার ছিল। আসলে এই পরিবর্তনটা দরকার ছিল আরও বহু আগে থেকেই। যদি আগে থেকে পরিবর্তনটা হতো তাহলে হয়তো বা এই বিশ্বকাপে এই অবস্থা আমাদের দেখতে হতো না। তো দেখা যাক সামনে কি হয়। আপনি আরো আগেই পরিবর্তনের কথা বলছিলেন বা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার কথা বলছিলেন, এখন যেটি হচ্ছে সেটা কি কিভাবে দেখছেন? আমি তার কথার অনুসরণ করে আমি বলতে চাই যে আলটিমেটলি এখানে এখন ব্যাপার হলো যে আমরা সবসময় দেখা যায় কোনো একটি কলাপসড হলে আমরা ট্রাই করি যে না কোচিং প্যানেল বা প্লেয়ার্স দের সাথে রদবদল করা, কিন্তু আমার কাছে মনে হয় সবার আগে উচিত আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অবকাঠামো। কারণ আমি যদি অন্যান্য কান্ট্রির দিকে তাকাই যারা বর্তমানে ক্রিকেটে ভালো করছে, তাদের অবকাঠামোর সাথে বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো আকাশ পাতাল তফাৎ। এবং আমি মনে করি এই কারণেই আমাদের সবচেয়ে বড় অন্তরায় আমাদের ভালো কোনো অর্জনের জন্য। রাইট, আপনি যেটি বলছিলেন যে আসলে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলা সমাধান নয়। Obviously. আমরা জানি যে নানান জায়গায় কথা হচ্ছিল যে আমরা যদি অনূর্ধ্ব 19 দল থেকে বা অন্য জায়গা থেকে বা সারা দেশ থেকে যদি ওপেনার খুঁজে নিয়ে আসি, যদি শুরুর ব্যর্থতার কথা বলি, সেইখানে তারাও কিন্তু লম্বা সময় সাস্টেন করতে পারেন। আপনি যদি দেখেন যে ইমরুল কায়েদ ছিলেন, এনামুল হক বিজয় ছিলেন, তামিম ইকবাল তো হ্যাঁ লম্বা সময় সার্ভিস দিয়ে গেছেন, কিন্তু যাদেরকে অন অফ ট্রাই করা হয়েছে কেউই কিন্তু আসলে সময়ের দাবি মেটাতে পারেনি। সেই জায়গায় আসলে এই মুহূর্তে আমরা যতটুকু শুনতে পাচ্ছি গুঞ্জন আছে যে 19 থেকে হয়তো বা 2-3 জন প্লেয়ার আসতে পারে, কারণ বেশ একটা ল্যাক হয়ে যাচ্ছে পুরো স্কোয়াডের মধ্যে। সাকিব, সাইফুদ্দিন এবং রুবেল থাকছেন না, হয়তো আরও একটি পরিবর্তন আসবে। তরুণদেরকে কিভাবে দেখছেন? শরীফুল তো ভালো করছে, একই সাথে শামীম পাটোয়ারিও এই ফরম্যাটে কিন্তু ধাতস্থ হচ্ছে। তরুণদের আশাকে কিভাবে দেখবেন যদি আমি আসে তারা? আশাবাদ জানাই তরুণদের আগমনকে, কিন্তু আমি এখানে একটি কথা বলতে চাই, যেমন সৌম্য সরকার বা দেখা গেছে যে নাইম শেখ, এরাও কিন্তু এখন যদিও এদেরকে তরুণ বলা যায় না, বাট তারা কিন্তু একটা সময় ইয়ং সাইড থেকেই আমরা তাদের পিক করেছি। এবং আমি স্মরণ করতে চাই সৌম্য সেই সময়কার পারফরমেন্সকে। কিন্তু সৌম্য এবং নাইমের দিকে যদি তাকাতে চাই, দেখতে পারি যে তাদের কিন্তু আজকের এই ব্যর্থতার কারণে এখানে তাদের কিছু ট্যাকটিক্যাল ভুলের কারণে আজকে তারা ব্যর্থ হচ্ছে। তাদের ব্যাকফুট, ফ্রন্ট ফুট বা শর্ট সিলেকশন, এই ব্যাপারগুলো কিন্তু আলটিমেটলি আমি যদি এখন নতুন যারা আসতেছে তাদেরকেও যদি সেই প্রবলেমগুলি থেকে যায়, এগুলো ঠিক করা যাদের দায়িত্ব, আমি মনে করি জানি না এখানে তারা কতটুকু দায়িত্ববানভাবে এই ব্যাপারগুলো পালন করছে। কারণ আমরা যারা দর্শক হিসাবে আছি তারা যদি এই জিনিসগুলো ক্যাচ করতে পারি, যারা এখানে অভিজ্ঞ, আমি আশা করি তাদের থেকে এর চেয়ে বেটার ফিডব্যাক আমরা আশা করি। রাইট, যে বিষয়টি আপনি বলছিলেন যে আসলে জাতীয় দলে আসার পরে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এসে নিজেকে গুছিয়ে নিতে হবে, ব্যাপারটা এমন কেন? ঘরোয়া ক্রিকেট থেকেই আসলে রেডি হয়ে কেন আসছে না, সেই প্রশ্নটা সবসময় থেকেই যায়। আপনি কি বলবেন, ক্রিকেটারদের কি দায় এড়ানোর সুযোগ আছে এখানে? শুধুমাত্র কোচিং স্টাফ বা অবকাঠামো যদি কথা বলি যে এটা ডেভেলপ না, ক্রিকেটারদের কি দায় এড়ানোর সুযোগ আছে? না, এখানে ক্রিকেটারদের দায় এড়ানোর সুযোগ কখনই। দেখেন সৌম্য যখন প্রথম ন্যাশনাল টিমে আসলো তখন কিন্তু চমৎকার পারফরমেন্স করেছে, এবং এখন যদি নতুন কাউকে আনি আমরা, দেখা যাবে সেও পারফরমেন্স করেছে, কিন্তু এটা কেউ ধরে রাখতে পারতেছে না। এটা তখন ধরে রাখতে হবে, এটার জন্য প্লেয়ারকেও চেষ্টা করতে হবে। আমাদের কোচিং স্টাফরা এটা নিয়ে কাজ করবে, কিন্তু আমার প্লেয়ার যে তারও সদিচ্ছা থাকতে হবে যে আমি এটা নিয়ে কাজ করবো। আমার দুর্বলতা কোথায়? দেখেন সাকিব আল হাসান তার যেটাই দুর্বলতা দেখে সে নিজে এটা নিয়ে কাজ করে, পার্সোনালিভাবে কাজ করে। সাকিব ছাড়া অন্য কোনো ক্রিকেটারের মধ্যে এই স্ট্রেট আমি দেখি নাই কখনো, যে আমি আমার দুর্বলতা কোনটা ওটা নিয়ে আমি কাজ করি। এক্স্যাক্টলি, আসলে নিজেকে স্টেপ আপ করা, একটা লেভেল থেকে আরেক লেভেলে নিয়ে যাওয়া মানসিকভাবে এবং স্কিলের দিক থেকে গুছিয়ে ওঠার যে ব্যাপারগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক দেখছেন রোড টু দুবাই উইথ নগদ। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবে। স্বাগত আরেকবার, দেখছেন রোড টু দুবাই উইথ নগদ। আমরা এই মুহূর্তে একটু আমাদের নিউজ রুমে যেতে চাই। সেখানে আছেন সিনিয়র রিপোর্টার সহকর্মী মজলিমিন খান তারেক। তার কাছ থেকে একটু জানবো যে ওভারঅল যে শুদ্ধিকরণের কাজ চলছে, কিভাবে দেখছেন বিষয়টা? সালাউদ্দিন, একটা বিষয়ে প্রথমে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এবার যদি পাকিস্তান টিমটার দিকে আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে হঠাৎ করেই একটু চেঞ্জ আসছে টিমটাতে। বিশেষ করে পাকিস্তান টিমটাতে সবসময় যেটার বড় অভাব ছিল সেটা হলো ছন্দ। এই টিমটা কিন্তু এখন এক হয়ে খেলছে এবং একটা টিম হয়ে খেলছে, এবং এটা একটা বড় অবদান হচ্ছে রমিজ রাজা যখন পিসিবির চেয়ারম্যান হন তখন কিন্তু তিনি এসে কিছু নিয়োগ দেন। সেক্ষেত্রে তার নিয়োগটা দেখতে হবে
হেইডেন ব্যাটিং উপদেষ্টা এবং ফিনল্যান্ডের। তো অস্ট্রেলিয়ানরা আমরা জানি তারা আসলে কখনোই হারার আগে হারে না, এই মনোভাবটা কিন্তু পাকিস্তান টিমটার মধ্যে তিনি দিয়েছেন এবং সেটা সুফল কিন্তু পাকিস্তান নিচ্ছে। বাংলাদেশে এবার বিশ্বকাপে পারফরমেন্সে খুব খারাপ, শেষ দুটো ম্যাচ বাদ দিলে আমি বলবো তার আগের ম্যাচগুলোতে খুব বেশি খারাপ সেটা বলবো না, কিন্তু যেটা সবচেয়ে বড় অভাব ছিল সেটা হচ্ছে ছন্দ ছিল না এই টিমটাতে, টিম হয়ে খেলতে পারেনি বাংলাদেশ। এখন যেটা হচ্ছে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেটা সমাধান কি সেটা আমরা সবাই জানি। যে এখন ধরেন কথা হচ্ছে লিটনের অফ ফর্ম বা সৌম্য সরকারের অফ ফর্ম, এখানে আপনি লিটন এবং সৌম্য সরকারের বিকল্প তৈরি করতে পারেন নাই, আপনার ঘরোয়া ক্রিকেটের সেই স্ট্যান্ডার্ড নাই, আপনি যেটা ছিল সেটা নিয়ে অনেক বিতর্ক, সেটা নিয়ে অনেক লেখালেখি এবং অনেক এই বর্তমান বোর্ড সভাপতি তিনি কিন্তু অনেক লম্বা সময় পেয়েছেন এটা নিয়ে কাজ করার, কিন্তু তারপরে খুব একটা পরিবর্তন কিন্তু আসে নাই। এখন আপনি লিটন এবং সৌম্যর বিকল্প তৈরি করতে পারবেন না, এটা নিশ্চয়ই লিটন এবং সৌম্যর দোষ হতে পারে না, আপনি তৈরি করতে পারেন না, আপনার জায়গায় থেকে এটাই আপনার কাজ, আপনি তৈরি করবেন, এ ভালো করলে ওকে খেলাবেন, ও খারাপ করলে তার রিপ্লেসমেন্ট আপনি হাতে রাখবেন, সে খেলবে। সেই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে বড় অভাব। আপনি দেখেন, আপনি যে টিমটা নিয়ে কথা হচ্ছে এই টিমের রিপ্লেসমেন্ট বা বিকল্প টিম কে হতে পারে, কারা হতে পারে, আপনি 5 জন ক্রিকেটারের নাম বের করতে পারবেন না। এবং ওয়াসিম আকরাম যিনি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একসময় নিয়মিত মুখ ছিলেন এবং তিনি তো আসলে বিশ্ব ক্রিকেটের একজন অন্যতম তারকা, তিনিও কিন্তু এই জিনিসটা মেনশন করেছেন যে তোমাদের ঘরোয়া ক্রিকেটটাই সবচেয়ে বড় সমস্যা, সেখানে কিন্তু তোমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছো না। আরেকটা বিষয় হচ্ছে যে একটা বিশ্বকাপের প্রস্তুতি কেমন হতে পারে, সেই জায়গাটা আমরা যদি বলি যে আমরা যে পিচ নিয়ে সিরিজগুলো খেলেছি সেই জায়গাটাতে আমরা আসলে কতটুকু সফল ছিলাম, একটা ওয়ার্ল্ড কাপ সেখানে কেমন হবে কি হবে, সেই ওয়ার্ল্ড কাপে আমরা কতটুকু ভালো করবো, ম্যাচ জেতা বা সিরিজ জেতাটাই শেষ কথা নয়, যার পারফরমেন্স তো আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি। তো সব মিলে আসলে বোর্ডে যারা আছেন তাদের অনেক বড় একটা কাজ হচ্ছে তারা টিমটাকে কিভাবে তৈরি করবেন। ছোট্ট করে একটু বলি, আমরা যখন 19 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলাম যুবাদের, সেটা নিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে, দীর্ঘমেয়াদী প্ল্যান ছিল, খালেদ মাহমুদ সুজন সেটা নিয়ে কাজ করেছেন, প্রস্তুতি ম্যাচ কোথায় খেলতে হবে, কোন প্লেয়ারদের দিয়ে তিনি টিম সাজাবেন, এই লম্বা একটা পরিকল্পনার সুফল কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে। এটা কিন্তু এভাবে হয়নি। তো আপনার মূল বিশ্বকাপটাকেও বা মূল দলটাকে নিয়েও এভাবে কাজ করতে হবে এবং সর্ষের মধ্যে যে ভূত আছে সেই ভূতটাকে আগে সারাতে হবে। রাইট, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সর্ষের ভিতরে ভূত তাড়ানোর একটা সম্ভাবনা কিন্তু বা সুযোগ তৈরি হয়েছে। একই সাথে আমরা যদি বলি যে ওভারঅল আপনি শুধু বাংলাদেশে না, আমরা তো গত 4-5 বছর যাবৎ কথা বলে আসছি ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে, আম্পায়ারিং নিয়ে, উইকেট নিয়ে সব সময় কথা বলে এসছি, আসলে তারপরও খুব একটা সুফল মেলেনি। এখন এই জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্বের যারা ক্রিকেট বোদ্ধা আছেন তারাও কিন্তু কথা বলছেন এবং বর্তমানে ক্রিকেটার এবং কোচ যারা আছেন তারাও কথা বলছেন। এই একটা সময়ে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, এখান থেকে আসলে আবার নতুন করে ভুল শোধরানোর একটা সুযোগ দেখছেন কিনা? এখান থেকে অবশ্যই ভুল শোধরানোর সুযোগ আছে, তবে এই জাতীয় দলে যে প্লেয়ার, নির্বাচক প্যানেল বা কোচিং স্টাফ এগুলো বদলালে কিন্তু হবে না। আমাদের শুরু করতে হবে একদম তৃতীয় বিভাগ ক্রিকেট থেকে, কারণ আমরা তৃতীয় বিভাগ ক্রিকেট থেকে যদি একটা প্লেয়ার উঠে আসে, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, ওইখানে যদি অবকাঠামোগত উন্নয়ন না করি তাহলে হয়তো বা এই রেজাল্ট আসলে সাময়িক হবে, ফিউচারে আবার এরকম সমস্যা হতে পারে আমাদের। রাইট, একটা সময় দেখা যেত যে তৃতীয় বিভাগ ক্রিকেট বা কোয়ালিফাইং ক্রিকেট ঢাকার যেটি, সেই ক্ষেত্রে পুরো 20টা দল, প্রায় 400-500 মানুষ বা পুরো এলাকায় একটা অন্যরকম আমেজ থাকতো, সেই জিনিসটাও হারাতে বসেছে। কোয়ালিফাইং লাস্ট আমরা শুনেছি যে টস করে চ্যাম্পিয়ন এবং রানার্স বানিয়েছে। এমতো অবস্থা থেকে আসলে শুধুমাত্র এই যে কোচ, ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের বদল আনলেই হবে না, একই সাথে এই অবকাঠামোগত দিকগুলো খেয়াল করতে হবে, তাহলে হয়তো একটা লম্বা সময় পর সুফল পাওয়া যাবে। আমরা যদি একটু আলোচনায় যেতে চাই যে সেই চান্দিকা, সেই সিডন্সকে যদি আবারও ফেরত আনার সুযোগ আসে, তারা এখন কেমন করতে পারেন, মানে বিষয়টা কি আসলে? আসলে আমরা যদি চান্দিকা এবং জেমি সিডন্স ওনাদের স্ট্যাটের দিকে তাকাই, ওনারা খুবই ভালো কোচ, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তাদের কন্ট্রিবিউশনগুলো আমাদের ক্রিকেটে কীরকম আছে সেটাও আমরা জানি। কিন্তু এখন ব্যাপারটা হলো যে আমি যত ভালো কোচই আনি এবং যত ভালো টিমকে আমরা রেডি করি, কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি হবে আমার প্লেয়াররা কী চাচ্ছে। আমার প্লেয়ারদের মধ্যে ভালো খেলার স্পৃহাটা হলো ফ্যাক্ট। কারণ আমি যদি ভালো ইচ্ছাশক্তি না থাকে শেখার, আমরা যেমন বলতে পারি আমরা কিন্তু কোর্টনি ওয়ালসের মতো ভালো একজন কোচকে নিয়ে এনেছিলাম, একজন লিজেন্ডারি প্লেয়ার, কিন্তু আমি কতটুকু তার থেকে নিতে পেরেছি, এটা হলো আমার সবচেয়ে বড় ইম্প্যাক্ট। ইনপুট নেওয়ার বিষয়টা বারবার চলে আসে। আমরা যদি দেখি যে ইনপুট দেওয়ার জায়গায় আমরা কিন্তু কখনো দেশীয় কোচদেরকে ওইভাবে প্রমোট করিনি। একবার ছিলেন কোচ
সালাউদ্দিন, তিনি সহকারী কোচ হিসেবে ছিলেন, ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন। এবার বোধহয় তার সাথে আবারও যোগাযোগ করেছে বিসিবি। তো লম্বা সময় পরে ভারত কিন্তু নিজস্ব কোচের উপরে ডিপেন্ডেন্সি নিয়ে এসেছে এবং সেভাবে তারা ডেভেলপ করেছে। আপনি যদি দেখেন যে রাহুল দ্রাবিড় তিনি 19 এ দল একাডেমি এগুলো কিন্তু সামলে এখন কিন্তু মূল দলের দায়িত্বে যাচ্ছেন। আমাদেরও কি সেরকম একটা সময় এসেছে, কি বলবেন তানিম ভাই? অবশ্যই, কারণ আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারের ক্ষেত্রে একটা ভাষাগত সমস্যা আছে, যে এই কারণে বিদেশি কোচের কাছ থেকে আমরা এভাবে নিতে পারি না। ও মানে কোচ কি বলতেছে আমরা বুঝতে পারি না, বা আমাদের কি সমস্যাটা আমরা কোচকে বুঝতে পারি না। তো এক্ষেত্রে যদি দেশীয় কোচের সাহায্য নেওয়া যায় তাহলে কিন্তু সব দিক ভাষাগত সমস্যা থাকে না। আর আমাদের দেশীয় কোচ কিন্তু উন্নতি করতেছে। সালাউদ্দিন স্যার বলেন এখনও যে কোনো ক্রিকেটার যদি পার্সোনালি সমস্যা হয় সে সালাউদ্দিন স্যারের কাছে ছুটে যায়। তো সেক্ষেত্রে যদি সালাউদ্দিন স্যার আমাদের অরিজিনালি কোচ হয় তাহলে প্লেয়ারদের জন্য খুব বেটার হয় অপশনটা। প্রধান নির্বাচক হিসেবে শোনা যাচ্ছে যে ফারুক আহমেদ, তার কাছে আবারও অ্যাপ্রোচ করতে পারে বিসিবি, হয়তোবা মিনহাজুল আবেদিন নান্নুর একটা নড়বড়ে অবস্থান, হয়তো এই সিরিজের পরে সেই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সবকিছু মিলে আমরা একটু আলোচনা করব যে টি-20 ফেরিওয়ালা ক্রিস গেইল, নিশ্চয়ই তার খেলা সবসময় সবাইকেই বিনোদন দিয়েছে, তার বিদায় কিভাবে দেখছেন? আসলে প্রত্যেকটি শুরু হয় শেষের জন্য, এবং ক্রিস গেলের ব্যাপার যে বলবো যে টি-20 ফেরিওয়ালা হিসেবে খ্যাত, মানে ক্রিস গেল থাকা মানে একটি টিমের কাছে অন্য কিছু, যে কোনো কিছু যে কোনো সময় হয়ে যেতে পারে, একটা বিস্ফোরক। আমরা তার লাস্ট মোমেন্টটাকেও দেখলাম যে একটা ভালো একটা স্টার্ট দিয়েও আনফর্চুনেটলি একটি বাজে বলে উনি আউট হয়ে গেলেন। এখন এটুকুই বলতে পারি যে তারা লিজেন্ড, এবং তাদের লিজেন্ডারি অল টাইম এটা আমাদের সামনে থাকবে, ফিউচারও থাকবে, এবং অল দ্য বেস্ট। এবং যদিও আরেকটি কথা এখানে অ্যাড করতে চাই, উনি শেষ ইচ্ছা জানিয়েছেন যে তার শেষ ম্যাচটা যেন জ্যামাইকাতে হয়, তো সেই হিসেবে বলতে পারি এটি তার শেষ নয়। সো আরও তার বিনোদন দেখতে পারবে ক্রিকেট বিশ্ব। একটু যদি বলেন যে ভারতের ভাগ্য নির্ধারণ যে বিষয়টা, সেটা নির্ভর করছে আফগানিস্তানের জয়ের উপরে, স্পেশালি নিউজিল্যান্ডের বিপক্ষে। কতটুকু আত্মবিশ্বাসী ভারতের যেতে আসলে যেই অপশনটা দরকার, সেই কাজটি কি আফগানিস্তান করতে পারবে? পারবে না। কারণ আমার কাছে মনে হয় যে এই সাবকন্টিনেন্টে কিন্তু আফগানিস্তান খুবই ভালো টিম, এবং তাদের মূল অস্ত্র হচ্ছে স্পিন। রশিদ খান, মুজিব তো সম্ভবত আনফিট, তাছাড়া ওদের আরও স্পিনার আছে, নবী আছে। তো এখান থেকে আবার নিউজিল্যান্ড কিন্তু স্পিনে দুর্বল, সব কিছু ঠিক, তারপরেও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে স্কিলের কাছে আফগানিস্তান পারবে না, আজকে নিউজিল্যান্ড জিতে যাবে। টেম্পারমেন্টের কাছে হারতে হবে, কারণ নতুন দল আরোরা, কেন উইলিয়ামসন থেকে শুরু করে সব ধরনের অপশনস তাদের আছে এবং ভালো করছে। সো দেখা যাক কি অবস্থা হয় শেষ পর্যন্ত। এদিকে আসলে বাংলাদেশের কথায় যদি আরেকবার ফিরতে চাই, পাকিস্তান সিরিজ দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান, কেমন হতে পারে? টি-20 দিয়েই শুরু, আমাদের নড়বড়ে দল, অনেকজন বাইরে ইনজুরির কারণে, সাকিবও নেই। কেমন প্রত্যাশা করছেন? ভালো করতে কি করতে হবে? সবচেয়ে বড় কথা এখানে আসলে আমি মানে জয় পাওয়ার আশা, মানে ইচ্ছা তো থাকেই যে জয় করতে পারি, বাট ভালো কিছু বাংলাদেশ করতে পারবে এটার আমি আশা নাই বলা যায়। কারণ বাংলাদেশের এখন যে অবস্থা, সোজা বাংলায় আমরা বলতে পারি যে মানে সংসারে যখন একটি অশান্তি যখন বিরাজমান থাকে তখন আসলে কোনো কিছুই ভালো থাকে না। আর এখন যেহেতু টপ টু বটম সব দিকেই এখন একটা চেঞ্জ আসতেছে, আমরা আশা করি যাতে ভালো করুক। কিন্তু যদি প্র্যাকটিক্যালি তাকে, পাকিস্তান এখন মানে তাদের টপ ফর্মে আছে, তারা এজ এ টিম হিসাবে খেলছে। আমরাও চাই আসলে নতুন করে আর একটা শুরু হোক বাংলাদেশের ক্রিকেটের, এখান থেকেই হার জিত যাই থাকুক না কেন, অর্থাৎ প্রপার ক্রিকেটটাই খেলতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল রোড টু দুবাই উইথ নগদের আজকের আয়োজনে। দেখা হবে কাল ঠিক একই সময়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।